পাচ্ছি বাংলা বলছে। আমরা গতকালই দেখেছি রাজ্য বাজেট পেশ হয়েছে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট। কাজে সেই পূর্ণাঙ্গ বাজেটে যে নির্বাচনী অঙ্ক থাকবেই এটাই স্বাভাবিক এবং এটা প্রত্যাশিত ছিল। সবাই অপেক্ষা করছিলেন যে ঠিক কোন কোন ক্ষেত্র গুরুত্ব পায় এই রাজ্য বাজেটে। বাজেটের সর্বোচ্চ বরাদ্দ গ্রামোন্নয়নে, পুরো এলাকা নয়, গ্রামের মন পেতে মরিয়া তৃণমূল। বাজেটের পাতায় নির্বাচনী সমীকরণ, 26-এর নির্বাচনের আগে গ্রামোন্নয়নে কল্পতরু মমতা বন্দ্যোপাধ্যায়। পাখির চোখ 26-এর নির্বাচন, শেষ পূর্ণাঙ্গ বাজেটে ঢালাও বরাদ্দ, পঞ্চায়েত ও গ্রামোন্নয়নের সর্বোচ্চ বরাদ্দ মমতা সরকারের। গ্রামের উন্নয়নের জন্য বরাদ্দ হয়েছে 44,139 কোটি 65 লক্ষ টাকা। সেখানে পুর ও নগর উন্নয়ন বিভাগে বরাদ্দ 13,381 কোটি 68 লক্ষ টাকা। বিগত বাজেটে চলতি অর্থবর্ষের জন্য গ্রামোন্নয়নে বরাদ্দ ছিল প্রায় 29,600 কোটি টাকা। 2025-26 অর্থবর্ষের জন্য তা বাড়িয়ে করা হয়েছে প্রায় 44,140 কোটি টাকা। 2025-26-এর বাজেটে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন ছাড়া আর কোনো ক্ষেত্রে এত বিপুল বরাদ্দ করেনি রাজ্য সরকার। আসন্ন নির্বাচনে তবে কি গ্রামের উন্নয়নকেই হাতিয়ার করতে চাইছেন মুখ্যমন্ত্রী? তাদের মন জিততে চায় তৃণমূল। বিধানসভার 294 আসনের মধ্যে বেশিরভাগ কেন্দ্রই গ্রামে। 170 থেকে 180টি পঞ্চায়েত আসনের ভোটই প্রতিবার মোড় ঘোরায় নির্বাচনের। তাই বাজেটে গ্রামোন্নয়নে বিশেষ নজর থাকবে বলেই আশা করা হয়েছিল, আর সেই মুখও রাখল মমতা সরকার। পথশ্রী, কর্মশ্রী, বাংলার বাড়ি সহ একাধিক গ্রাম কেন্দ্রিক প্রকল্পে বিপুল বরাদ্দের কথা জানান অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। পথশ্রী প্রকল্পে আরো 1500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বাংলার বাড়ি প্রকল্পে বরাদ্দ বেড়েছে 9,600 কোটি টাকা। চলতি অর্থবর্ষে 12 লক্ষ পরিবারকে পাকা বাড়ি নির্মাণের জন্য টাকা দেওয়া হয়েছে। আগামী অর্থবর্ষে আরো 16 লক্ষ পরিবারকে অন্তর্ভুক্ত করা হবে। কৃষি বিভাগে 10,000 কোটি, ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য 500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বাজেটে। নতুন নদী বন্ধন প্রকল্পে বরাদ্দ করা হয়েছে 200 কোটি টাকা। এছাড়াও 1 লক্ষ অঙ্গনওয়াড়ি কর্মী ও 70,000 আশা কর্মীর প্রত্যেকের হাতে তুলে দেওয়া হবে একটি করে স্মার্টফোন। প্রতি বছর বর্ষায় নদী ভাঙনের জেরে গ্রামাঞ্চলে প্রবল ক্ষয়ক্ষতি হয়। সে কথা মাথায় রেখে এবারের বাজেটে নদী বন্ধন প্রকল্পে বরাদ্দ করা হয়েছে 28 লক্ষ পরিবারকে বাড়ির জন্য এই বাজেটে অনুদান করা হয়েছে। 16 লক্ষ আজকে আবার নেওয়া হলো নতুন করে। সেই 16 লক্ষ মানুষ যারা লিস্টে আছেন এখনো পাননি, তারা ডিসেম্বরের মধ্যে প্রথম কিস্তি পেয়ে যাবেন অর্ধেক, এবং সেকেন্ড কিস্তি তাদের বাড়ি কমপ্লিট হওয়ার আগেই আমরা দিয়ে দিই। কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও প্রতিবারই প্রধানমন্ত্রীর যোজনাগুলির পাল্টা প্রকল্পে রাজ্যবাসীর মন জয় করেছে তৃণমূল। আবাস যোজনার পাল্টা বাংলার বাড়ি প্রকল্প হিট হয়েছে গ্রামাঞ্চলে, দাবি শাসক শিবিরের। আরজি করে আন্দোলন শহরে প্রভাব ফেললেও গ্রামে যে তার ছাপ পড়েনি তা 6 কেন্দ্রের উপনির্বাচনই প্রমাণ করে দিয়েছে। গ্রামোন্নয়নে বিশেষ নজর দিয়ে প্রতিদান দিচ্ছে মমতা সরকার। রাজ্য সরকারের দাবি পরিকাঠামো খাতে জোর দিলেই তা কর্মসংস্থানের পথ দেখাবে। মানুষের হাতে নগদ যোগান বাড়বে, তাতে আরও জোরালোভাবে ঘুরবে অর্থনীতির চাকা। কলকাতা টিভি। আমাদের সঙ্গে আলোচনার জন্য যারা উপস্থিত রয়েছেন পরিচয় করিয়ে দিই। বিজেপির পক্ষ থেকে রয়েছেন সজল ঘোষ, কংগ্রেসের পক্ষ থেকে সুভাষিস ভট্টাচার্য, আরএসপির পক্ষ থেকে মোহাম্মদ শফিউল্লাহ, রয়েছেন আইনজীবী অনির্বাণ ব্যানার্জি এবং রয়েছেন 2 অর্থনীতি বিশ্লেষক অনির্বাণ দত্ত এবং সুপর্ণ মৈত্র। আমি সুপর্ণদাকে দিয়েই শুরু করি। সুপর্ণদা, আমরা যদি দেখি রাজ্য বাজেটের, গতকাল যে রাজ্য বাজেট পেশ হয়েছে তার টেক অ্যাওয়ে কি, এবং এটা বলার অপেক্ষা রাখে না যে যখন 2026-এর বিধানসভা নির্বাচনের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট, সেখানে নির্বাচনী অঙ্ক থাকবে, থাকাটাই প্রত্যাশিত এবং স্বাভাবিক। কোন জায়গাগুলো আপনার মনে হয় ফোকাসে এসেছে? আপনি যখন তার কারণ আমি যেহেতু মৌপিয়াকে অনেক বছর চিনি, সেহেতু মৌপিয়া যখন আমার প্রশ্ন করেছে, আমি মৌপিয়াকে একটা অ্যাডভান্টেজ যদি পাই, মৌপিয়া যখন টেক অ্যাওয়ে শব্দটা জিজ্ঞেস করেছেন, আমি যদি মৌপিয়ার টেক অ্যাওয়ে সংজ্ঞাটা একটু যদি উনি আমাকে বলে দেন, তাহলে আমার এই প্রশ্নের উত্তর দিতে বোধহয় সুবিধে হবে। মানে যদি আপনি আমাকে একটু স্পষ্ট করে দেন টেক অ্যাওয়ে নির্যাস। আচ্ছা, তাহলে আমি আপনার অনুমতি নিয়ে 2-3টে প্রেক্ষিত দিয়ে বলার চেষ্টা করব। আমার মনে হয় যে আমি প্রথমে আগেই মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা ধন্যবাদ দিয়ে রাখি।
তার কারণ আমার খুব ভয় করছিল যে উনি আবার লক্ষ্মীর ভাণ্ডারটা বাড়িয়ে না দেন। দেখলাম যে না, বাড়াননি, ঠিকঠাকই আছে। কিন্তু অনেকের কাছে তো বাড়ানোটা প্রত্যাশিত ছিল, হ্যাঁ, বিশেষ করে আমরা যখন দেখেছি ভাগ্যিস বাড়াননি। লক্ষ্মীর ভাণ্ডার গেম চেঞ্জার হয়ে দাঁড়িয়েছে। এবং যখন আমরা এই রাজ্যে নারী সুরক্ষা নিয়ে, নারী নিরাপত্তা নিয়ে বিরোধীদের এত জোরালো প্রতিবাদ দেখছি, জোরালো বিক্ষোভ দেখছি, সেই সময়ে পরপর দেখছি একাধিক ঘটনা দেখছি, সেই সময়ে দাঁড়িয়েও মহিলা ভোটারদের একটা বড় অংশের যে সাপোর্ট, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকেছে। না, আমি আবার বলছি, আমি শুধুমাত্র অর্থনীতি বিশ্লেষণের জায়গা থেকে বলার চেষ্টা করছি। খুব খুশি হয়েছি যে উনি, তার কারণ সকালবেলা থেকে ইন্টারভিউ দেখছিলাম বিভিন্ন চ্যানেলে, অনেকে বলছিলেন 2000 টাকা করে দিতে, কেউ কেউ বলছিলেন 2200 টাকা করে দিতে। তা সত্ত্বেও যে উনি তার সম্মতি হারাননি এবং উনি যেটা দিচ্ছেন সেটাতেই রেখেছেন, কেন সেটা দিতেই প্রায় প্রচুর হাজার কোটি টাকা চলে যাচ্ছে। তো সেটাতে আমি প্রথমে ওনাকে ধন্যবাদ জানাতে চাই। এক, দুই হচ্ছে কিন্তু যেটা চিন্তার জায়গাগুলো থাকছে সেটা হচ্ছে যে, এবং সেটা পশ্চিমবঙ্গের সার্বিক বাজেট, এক্ষুনি আমি লেফটের ওই সময় থেকে তুলনা করতে চাইছি না, সেটাও করতে পারি যদি দরকার হয়, কিন্তু 2015-16 সাল থেকে 2021-22 সাল অবধি যেটা দেখা যাচ্ছে বাজেট ডকুমেন্টে, আমরা কিন্তু কোনো পক্ষ নিই না, যে ডকুমেন্ট আমাদের সামনে আসে সেটার ভিত্তিতে কথা বলি। দেখা যাচ্ছে যেটা সম্পদ সৃষ্টিকারী ব্যয় বা মূলধনী খাত যেটা আমরা বলি, 2015-16 সাল থেকে 2021-22 সাল অবধি মূলধনী খাতে বিশেষ করে 3টি ক্ষেত্রে, একটা হচ্ছে আবাসন, একটা হচ্ছে কৃষি এবং আরেকটা হচ্ছে গ্রামীণ উন্নয়ন, সেটা কিন্তু আমরা ভীষণ কম খরচা করেছি। এক, দুই হচ্ছে মমতাদির পক্ষে বা যে কোনো মুখ্যমন্ত্রীর পক্ষে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়াটা সজলবাবুরা চাইছেন যে তারা কালকে এখানে আসবেন, কী করে যে তারা চালাবেন আমি জানি না। তার কারণটা হচ্ছে যে আজকে 100 টাকার মধ্যে আমার মাইনে দিতে চলে যায় 28 টাকা, 19 টাকা আমি ঠিক করেছি ইন্টারেস্ট পেমেন্ট করব, 10 টাকা আমি পেনশনের বাবদ দিচ্ছি, 57-58 টাকা, তাহলে পড়ে থাকে 42 টাকা। খুশি হতাম যে এই সরকার যদি মূলধনী খাতের দিকে হাঁটতো, তারা রেভিনিউ এক্সপেন্ডিচার বা রাজস্ব ব্যয়ের দিকে হেঁটেছে, এতে নিশ্চয়ই উনি হয়তো নির্বাচনে ভালো ফলাফল করবেন। তৃণমূল আরও 50 বছর থাকুক, মমতা বন্দ্যোপাধ্যায় আরও 15 বছর থাকুন, কিন্তু পশ্চিমবঙ্গের অর্থনীতি আর রাজনৈতিক স্থিরতা দুটো কিন্তু এক বিষয়বস্তু নয়। মৌপিয়া, প্রথম উত্তর টেকআওয়ে। আমি একটা অনির্বাণের কাছে আসি, অনির্বাণ দত্তের কাছে। অনির্বাণ, না দেখুন, একদম অর্থনীতি রাজনীতি দুটো একসঙ্গে চলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, ভারতবর্ষের ক্ষেত্রে। আপনি যদি ক্রনোলজিটা দেখেন, 1 ফেব্রুয়ারির সাধারণ বাজেটে মধ্যবিত্তের জন্য একটা বিপুল আয়কর ছাড়, 5 তারিখে দিল্লির ভোট, যেখানে 2,500 টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার বা ওরকম মহিলাদের জন্য দেওয়ার কথা বলা হয়েছে, এবং 8 তারিখে আমূল রাজনৈতিক পট পরিবর্তন দিল্লিতে। যারা রাজনীতি করেন, অর্থমন্ত্রী হন, যারা অর্থমন্ত্রক চালান, তারা কিন্তু এই জায়গাটাকে অস্বীকার করে ভারতবর্ষ বা রাজ্য চালাতে পারবেন না। আজকে 2026 সালে একটা নির্বাচন আছে, এবং আমরা যতই বলি এটা লাস্ট বাজেট, কিন্তু অন্তর্বর্তী বাজেটেও আপনি কিছু ঘোষণা করতে পারেন। আপনি লক্ষ্মীর ভাণ্ডার বাড়ানো হয়নি বলছেন, এটা বাড়ানো হবে আশাই করা যায়, এবং 2026-এর বাজেটে সেটা দ্বিগুণ করে দেওয়া হবে। এবং এটার জন্য আমি বলবো যে সাধারণ মানুষের প্রত্যাশা, যে সেই প্রত্যাশাটাকে, এতগুলো প্রত্যাশার জায়গায় এত স্টেক হোল্ডার, আপনি যারা সরকারি কর্মচারী তাদের ডিএ 35% এখন ডিফারেন্স আছে, তাদের স্টেক হোল্ডার্সরা চাইছেন যে 25% ডিএ বাড়ি দেওয়া হোক। যারা গ্রামীণ জায়গাতে বসবাস করছেন তারা চাইছেন প্রত্যেকের জন্য একটা বাড়ি হোক। দেখুন, এই জনকল্যাণমূলক রাষ্ট্রে প্রত্যেকের একটা অন্ন বস্ত্র বাসস্থানের জোগাড় করতে হবে, এবং তার জন্য প্রত্যেক মানুষ তার সম্মানের সাথে, তার যোগ্যতার সাথে নিজে যদি সেটার ব্যবস্থা করতে পারেন তাহলে ভালো, অথবা সরকারের দায়িত্ব নেয়। এটা আমি বলবো রাষ্ট্র ব্যবস্থার মধ্যে আমাদের ফেডারেল স্ট্রাকচার, সংবিধান এর মধ্যে আছে, এবং এর জন্য কেন্দ্র বা রাজ্যের মধ্যে কোথাও বিরোধিতা নেই। কেন্দ্র যেরকম স্বাস্থ্যসাথী এখানে চলছে, ওখানে আয়ুষ্মান ভারত চলছে, ওখানে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা চলছে, ওখান থেকেও আবাস দেওয়ার একটা পরিকল্পনা এবং সেই খাতে একটা খরচা হচ্ছে। যদিও পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা দেখছি কেন্দ্রের থেকে রাজ্য আবার বলছে না আমরা আলাদা করে দেবো, কিন্তু জনতা, সজলদার ভাষা, সজলদার রাজনৈতিক বক্তব্য রাখে যে জনতা তুমি কার, যারা টিভির পর্দায় চোখ রেখেছেন তারা কার, রাজ্য সরকারের না কেন্দ্রীয় সরকারের, দুজনেরই। তো এই বাড়িটা পাওয়ার জন্য সরকারের একটা এক্সট্রা খরচা হচ্ছে। আপনি দেখবেন যখন এই মাননীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট পেশ করেন, তখনও তিনি 4টে পিলারের কথা বলেন। একটা হচ্ছে মহিলা, একটা হচ্ছে গরিব, একটা হচ্ছে যুবক, আর একটা হচ্ছে কৃষক। এখানেও যখন রাজ্য বাজেট হয় দেখবেন ওই 4টে পিলারের কথা বলা হয়।
মানে যিনি মহিলা তিনি গরিব হতে পারেন, তিনি আবার কৃষক হতে পারেন, তিনি আবার যুবতীও হতে পারেন। তো এই প্রত্যেকটা স্টেক হোল্ডার্সকে নিয়ে এই রাজনৈতিক যারা মানে রাজনীতির আঙিনায় থাকেন, রাজ্য চালান বা কেন্দ্র চালান, তাদেরকে এটা করতে হয়। এবং এটার জন্য মানে আমি বলবো আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষে একটা ভারসাম্য রাখার জায়গা এসে, যেখানে আপনাকে দেখতে হবে যে আমি যে টাকাটা খরচা করছি সেই টাকাটা আলটিমেটলি আমার ইনকাম সাপোর্ট করছে কিনা। আমি যেটা সুপর্ণদা বলছিল, আমরা আর্থিক স্বাস্থ্যের কথা বলছি, সেক্ষেত্রে দুটো ফান্ডামেন্টাল প্যারামিটার্স আছে। একটা হচ্ছে রাজস্ব ঘাটতি বা ফিসকাল ডেফিসিট, সেটা হচ্ছে অ্যাজ এ পার্সেন্টেজ অফ জিএসডিপি। আর আরেকটা হচ্ছে কি যে আমার লোনের পরিমাণটা কত অ্যাজ এ পার্সেন্টেজ অফ জিএসডিপি। সেক্ষেত্রে আমরা দেখছি মানে অস্বাভাবিকভাবে যে একটা লোনের পরিমাণ বাড়ছে, যেটা 6 লক্ষ কোটি টাকা ছিল সেটা 7 লক্ষ কোটি টাকার আশেপাশে চলে গেছে। কিন্তু আবার জিএসডিপিটাও বেড়েছে, জিএসডিপির পার্সেন্টেজে লোনের পরিমাণটা পার্সেন্টেজে একটা কিন্তু বৃদ্ধি হয়েছে, সেটা 36.88% ছিল, সেটা 37.98% বেড়ে গেছে। আবার ফিসকাল ডেফিসিট যেটা, সেটা অ্যাজ এ পার্সেন্টেজ অফ জিএসডিপি সেটা কিন্তু মার্জিনালি আবার কমেছে, সেটা আগের বছরে দেখবেন 3.60% ছিল, সেটা 3.60% হয়েছে। আবার রেভিনিউ ডেফিসিট যেটা, সেটা অ্যাজ এ পার্সেন্টেজ অফ জিএসডিপি সেটাও আবার মার্জিনালি বেড়েছে। সরকারের ক্ষেত্রে চ্যালেঞ্জ হচ্ছে যে পশ্চিমবঙ্গের জনগণকে এমন একটা আর্থিক স্বাস্থ্য দিয়ে যাওয়া বা বছরের পর বছর দিয়ে যাওয়া, যেখানে মধ্যবিত্ত প্রান্তিক মানুষ তারাও যেরকম খুশি হবে, আবার যেসব লোকজন যাদের হয়তো আয়টা একটুখানি উচ্চ জায়গাতে আছে, যারা হয়তো সরকারের হয়তো ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের উপর অপেক্ষা করেন না বা তাদের মানে সেই টাকাটার দরকার নেই, কিন্তু তারা চান পশ্চিমবঙ্গটা বেঁচে থাকুক। এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমি বলবো প্রান্তিক মানুষের জন্য আপনি গ্রামীণ অর্থনীতিতে যোগ আমি ঠিক এই জায়গাতে আসবো অনির্বাণ। আমি একটুখানি সজলদার কাছে আসি, যে সজলদা, আমরা যদি দেখি যে গ্রামের যে সাপোর্ট বেস তৃণমূল কংগ্রেসের, সেটা বিগত যে নির্বাচনগুলো সেই নির্বাচনে অটুট থেকেছে, নাম্বার 1। নাম্বার 2, আরও নির্দিষ্টভাবে যদি দেখি আমরা যে 2024-এর লোকসভা নির্বাচনের ক্ষেত্রেও পুরসভা এলাকাগুলোতে সেখানে তৃণমূল কংগ্রেসের ফল আশাব্যঞ্জক হয়নি সব ক্ষেত্রে, কিন্তু গ্রামে ওই সাপোর্ট বেসটা অক্ষুণ্ণ থেকেছে। এখানে দাঁড়িয়ে আমরা দেখলাম যে গ্রামোন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ। দেখুন, আমাদের মতন গ্রামভিত্তিক দেশে তো গ্রামোন্নয়নে সর্বোচ্চ অর্থ বরাদ্দ করাটাই যুক্তিসঙ্গত, কিন্তু মুশকিল হচ্ছে বিজেপি কিন্তু শহরাঞ্চলে শক্তিশালী নয়, যতটা তার শক্তি আছে তার মেজরিটি শক্তি কিন্তু সেটাও গ্রাম অঞ্চলে, সেটাও কিন্তু শহরাঞ্চলে নয়। একটু আগে আপনারা বলছিলেন যে এই সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট, আমি বলছি না, আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রিত্বের শেষ পূর্ণাঙ্গ বাজেট এটা। একটু আগে আপনারা টিভিতে দেখাচ্ছিলেন কল্পতরু হয়েছেন, কিচ্ছু কল্পতরু হননি, উনি গল্পের গরুকে গাছে তুলেছেন। আমি প্রশ্ন করতে চাই, উনি অনেক প্রকল্পের কথা বলেছেন। হ্যাঁ, আমি যেমন দেখছিলাম যে গঙ্গা ব্রিজ উন্নয়ন প্রকল্পে বা তার রিকনস্ট্রাকশনের জন্য 500 কোটি, আবার ঘাটাল মাস্টার প্ল্যানের জন্যও 500 কোটি, 200 কোটি টাকা উনি রেখেছেন কাদের জন্য? আশাকর্মীদের জন্য। আমার আপনাদের কাছে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে এই যত যা লিখেছেন কয়েক হাজার কোটি টাকার একটা বড় বন্দোবস্ত, আমি প্রশ্ন করি টাকাটা আসবে কোত্থেকে? আমি অর্থনীতির লোক না, আমাকে তারা বুঝিয়ে বলবেন যে এই সরকার, আপনি তো ট্রেডমিলে চলতে চলতে যা মনে এসছে তাই বলে গেছেন। যে ঘাটাল মাস্টার প্ল্যানটা সিপিএম এর শেষ লগ্নে তখন প্রায় তারা 2000 কোটি টাকার করে গেছিল, সেটাকে আপনি 500 কোটি টাকা করে দিয়েছেন, ভালো করেছেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে যে আপনারা আমায় বুঝিয়ে বলুন, আমি কোনো বিতর্ক চাই না, যদি মানুষের উন্নতি হয় আমি সেখানে বিরাগভাজন হব কেন মানুষের? আমার প্রশ্ন হচ্ছে টাকাটা কোত্থেকে আসবে? সরকারের উপার্জনের জায়গা আমার চোখের সামনে 4টে, আর কিছু আছে বলে আমার জানা নেই। একটা হচ্ছে আপনার মদ এক্সাইজ, আরেকটা হচ্ছে আপনার ডিয়ার লটারি বা ওই জাতীয় লটারি, আরেকটা হচ্ছে আপনার পেট্রোলিয়াম। এছাড়া আপনি আমাকে বলুন সরকারের উপার্জনের জায়গা কোথায়? আমি শেষ করে নিই। হ্যাঁ, আমি আপনাকে বলছি যে বিষয়টা পুরোটাই মানুষকে বলবো জানো। আর লক্ষ্মী ভান্ডার বলছিলেন, লক্ষ্মী ভান্ডার এখনই বাড়িয়ে দিলে বাড়তি 1 বছরের বোঝা টানতে হবে, এবং তখন মানুষ পেয়ে ইউজ টু হয়ে গেলে তার অতটা উত্তেজনা মনের যে আনন্দ সেটা থাকবে না। হাতে গরম মালটা দিতে হবে, ভোটের আগে দেবেন। আমি এটাও বলছি না যে বিজেপি তার বদলে কিছু বলবে না, আমি বলছি বিজেপিও বলবে, কারণ লোহা লোহে কো কাটতা হয়। অর্থনীতিটা খারাপ বোঝেন না, অমিত মিত্র পাশে বসে আছেন যেমন, তিনি নিশ্চয়ই বুঝিয়েছেন। এখন মানুষ যাই আশা করুক, এখন দিও না,
এখন তো ভোট নেই, ভোটের ঠিক 2 মাস আগে দিয়ে দেবে। ঠিক যেমন ভাবে প্রতি ভোটের 2 মাস আগে আগে করে উনি লক্ষ্মী ভান্ডার ইমপ্লিমেন্ট বলুন আর লক্ষ্মী ভান্ডার বাড়ানো বলুন, সবটাই ভোটের আগে হয়েছে, কোনো বাজেটের সময় হয়নি। দেখুন, প্রথম কথা, রাজ্যের ইনকামের প্রশ্ন 2016 জিএসটির যে ফল্টি ইমপ্লিমেন্টেশন, তারপর থেকে যে কোনো রাজ্যেরই ইনকামের জায়গাগুলো লিমিটেডই হয়ে গেছে, সেটা শুধু ওয়েস্ট বেঙ্গলের একার হয়নি। ফেডারেল স্ট্রাকচারে ম্যাক্সিমাম জায়গাগুলো ইউনিয়ন সরকার তার হাতে নিয়ে নিয়েছে, প্রত্যেকটি রাজ্যকে তাদের মতো করে সামলাতে হয়। এবার এক্ষেত্রে একটা তথ্য অর্থমন্ত্রী দিয়েছেন বিধানসভায়, যে রেভিনিউ ডেফিসিটের প্রশ্নে, যে কিভাবে টাকাগুলো আসবে এবং সেটা কি করে আমরা যে ধার রয়েছে সেটা মিটিয়ে বাকি কাজ করব, সেখানে একটি তিনি স্পষ্ট তথ্য দিয়েছেন। 2010-11 সালে রেভিনিউ ডেফিসিট ছিল 36.55%, সেটা 2023-24 অর্থবর্ষে নামিয়ে আনা হয়েছে 12.83%। অর্থাৎ আর্থিক বা অর্থনৈতিক যে স্বাস্থ্যের কথা আমরা বহু সময় শুনি, বিভিন্ন প্রচুর কঠিন কঠিন সংখ্যার তত্ত্বে আমি না গিয়ে এটুকু বলতে পারি যে আর্থিক স্বাস্থ্যের প্রশ্নে পশ্চিমবঙ্গ সরকার 10 বছর বা 12-13 বছর আগে যে জায়গায় ছিল, আজকে তার থেকে অনেক বেটার জায়গায় রয়েছে। একই সঙ্গে সোশ্যাল স্পেন্ডিং বলতে যেটা আমরা বুঝি, সেটা পশ্চিমবঙ্গ এক অর্থে কিন্তু পথ দেখিয়েছে। আপনি লক্ষ্মীর ভাণ্ডারের যে একদম প্রথম দিকটায় চলে যান, যখন ঘোষণা করা হচ্ছে, প্রথম যখন শুরু তখনও হয়নি, শুরু হওয়ার আগে ঘোষণা এবং শুরুর মাঝামাঝি সময়টায় ভিক্ষা থেকে শুরু করে ঘুষ কি না বলা হয়েছে, লক্ষ্মীর ভান্ডারকে কেন্দ্র করে কি না বলা হয়েছে, সেই লক্ষ্মীর ভান্ডারের পরবর্তী সময়ে এই ফ্রিবিজ, এই ভাষা, ডোল পলিটিক্স, এই ভাষা, সেটাকে সরাসরি স্বয়ং নরেন্দ্র মোদী বললেন রেওড়ি। অত্যন্ত অপমানজনক শব্দ, এটা আমাদের বাঙালিদের পক্ষে বোঝা মুশকিল, কিন্তু তিনি যেভাবে বলেছিলেন সেই রেওড়ির জায়গা থেকে পরবর্তীতে বিজেপিকেই প্রতিটি রাজ্যে, সেটা মধ্যপ্রদেশ হোক, সেটা মহারাষ্ট্র হোক, সেটা দিল্লি হোক, তাদের নিজেদেরকে কিন্তু এই একই প্রতিশ্রুতি দিতে হয়েছে। যদিও একটা জিনিস এখানে খেয়াল রাখবেন, মহারাষ্ট্র বা মধ্যপ্রদেশে যে ধরনের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে সেটা কিন্তু লক্ষ্মীর ভান্ডারের ক্ষেত্রে নেই। এবং আপনি যদি মহারাষ্ট্র মধ্যপ্রদেশ স্পেসিফিক খবরের চ্যানেল বা খবরের কাগজগুলো দেখেন, তারা স্পষ্ট রিপোর্ট করছে যে বহু টাকা, বহু মাসে 2-3 মাসের টাকা বাকি থাকছে, দেওয়া হচ্ছে না। এই ইরেগুলারিটি কিন্তু লক্ষ্মীর ভান্ডারের ক্ষেত্রে একদমই, এবং আজকের এই জায়গায় পড়ে শুভেন্দু বাবু, যিনি একসময় নিজে রাজ্যের প্রতিটি প্রকল্পের বিরোধিতা করেছিলেন, অন্ধ বিরোধিতাও বলা যেতে পারে, আজকে তাকেও বলতে হচ্ছে আমরা এলে 3000 টাকা দেবো। বোঝাও এই যে এত বিরাট একটা ব্যয়, এই ব্যয়টার আয় করতে আসবে মধুদাদার ভার, তোমাকে বোঝানোর মান নেই। তুমি 2 লাইন অন্তর বলবে আমি জানতে চাই, তারপরে বলবে আমার ভুল হতে পারে, মানে তুমিও জানো তুমি কিছু জানো না, যেটুকু জানো সেটা ভুল। তুমি তো সব বোঝানোর কোনো মানে এখানে একটা রাজ্যের রেভিনিউয়ের যে অনির্বাণ ব্যক্তি আক্রমণ না, রেভিনিউয়ের স্ট্রিম, সেই রেভিনিউয়ের স্ট্রিম প্রত্যেকটা রাজ্যের কি হয় না হয় তুমি নিজেই বলে দিলে। 4টে আমি দেখতে পাচ্ছি, এই 4টে যখন দেখতেই পাচ্ছ আবার বোঝানোর কি আছে? আরে শুনে না, সেটাই তো বলছি, সেই 4টে, আরে বাবা শুনবে তো, উত্তরটা তো শুনবে না বাবা। এই 4টে স্ট্রিম থেকে যে একটা টাকা আসবে, যে রেভিনিউটা আসবে, এর সঙ্গে ইউনিয়ন সরকার রাজ্য থেকে যে করের টাকাটা তুলে নিয়ে যায়, ইচ্ছে মতো ফেরত দেয় কিংবা দেয় না, সেই টাকাটাও রাজ্যেরই প্রাপ্য। জিএসটি থেকে যে টাকাটা তুলে নিয়ে যায় বিভিন্ন প্রকল্পের স্বার্থে, যে টাকা পাওয়ার কথা, সেগুলো তোমাদের জন্য দেয় না, সেটা আলাদা কথা। তোমরা গিয়ে বলে এসছো, শুভেন্দুবাবু বলে এসছেন যেটা 1 টাকাও না দেওয়া হয়, কিন্তু সেই টাকাটাও রাজ্যের প্রাপ্য। আজ না হোক কাল তোমাদের দিতেই হবে। রাজস্থানে যেমন আটকে রেখেছিলে, সুপ্রিম কোর্ট এক চড় মেরে বলেছে দিতেই হবে, তার মানে তোমরা মেনে নিলে তো, মেনে নিলে আটকাচ্ছ কেন? আর সুপ্রিম কোর্টে যাবে কি যাবে না পরের কথা, অন্যায্য ভাবে আটকেছো কেন? যখন রাজস্থানে কংগ্রেস সরকার ছিল, রাজস্থানে আটকে রেখেছিল, যখন রাজস্থানে কংগ্রেস সরকার ছিল আটকে রেখেছিল, কেরালাতে বামফ্রন্ট সরকার আছে আটকে রেখেছে, পশ্চিমবঙ্গ সরকার আটকে রেখেছে। এবার মাঝখানে মোদিয়াদি, মাঝখানে নীতিশ কুমার এনডিএ ছেড়ে যখন উল্টো জোটে গেলেন, তখন বিহারে আটকে দিয়েছে। আমি এই প্রসঙ্গে আসবো, আমাকে একটা ব্রেকে যেতেই হবে। আমি ব্রেকের পর আসছি শুভাশিস দা এবং আলবার্টের কাছে। শুধু রেসপন্ড করতে চান সুপর্ণদা? সুপর্ণদা 30 সেকেন্ডে আমি একটা ব্রেক নেব। আমি ব্রেকের পরেই রেসপন্ড, I will not come in the way of a break. ছোট্ট একটা ব্রেক নেব, ব্রেকের পর ফিরছি, দেখতে থাকুন। অনির্বাণেরটাই পুরো হচ্ছে কফি ব্রেক। বাজেটে উপরহস্ত মমতা, বিরোধীদের চোখে দিশাহীন বাজেট, কেন্দ্রীয় অর্থমন্ত্রীর আক্রমণের জবাব মুখ্যমন্ত্রীর, কেন্দ্র রাজ্য তরজায় উত্তপ্ত বাজেট রাজনীতি। দেখুন, এই বাজেটটা কর্মসৃষ্টি করবে, প্রান্তিক চাষি থেকে শুরু করে, গ্রামীণ মানুষ থেকে শুরু করে, ঘরের মেয়েরা থেকে শুরু করে, আমার ছোট ছোট ভাই বোনেরা থেকে শুরু করে, সকলের 94টা স্কিম চলছে, শিক্ষার্থী থেকে শুরু করে সকলের জন্য এমন ভাবে তৈরি করা হয়েছে।
ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট। সেই বাজেট যে ভোটমুখী হবে তা বলার অপেক্ষা রাখে না। প্রত্যাশা মতোই বাজেটে উপরহস্ত মমতার সরকার, যদিও বাজেটকে দিশাহীন আখ্যা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তার দাবি এটাই শেষ বাজেট তৃণমূল সরকারের। সামগ্রিক নিট ফল হলো 2,15,00,000 বেকার। এই বেকার শিক্ষিত যুবক যুবতীর সঙ্গে 15 বছরে মমতা ব্যানার্জির 15তম বাজেটে বেকার যুবক যুবতীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলেন। আগামী 26 সালে পূর্ণাঙ্গ বাজেট ভারতীয় জনতা পার্টি করবে, ভারতীয় জনতা পার্টির সরকার করবে। বিরোধী দলনেতার কথায় এই বাজেট কৃষক বিরোধী, উত্তরবঙ্গ জঙ্গলমহল এবং সুন্দরবন বিরোধী। সমগ্র উত্তরবঙ্গে নদী ভাঙন, ইরিগেশন স্কিম, পাহাড়ের উন্নয়ন, চা বাগানের উন্নয়ন, চা শ্রমিকদের জন্য পরিকল্পনা এবং সামগ্রিক মালদা থেকে গৌড় থেকে আলিপুরদুয়ার এবং কোচবিহারের জন্য কোনো প্রস্তাবনা নেই বাজেটে। বাজেটের আগে সর্বদল বৈঠকে যোগ দেয়নি বিজেপি। বাজেট অধিবেশন থেকেও ওয়াকআউট করে বিরোধী দল। তৃণমূলের দাবি বাজেটে সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে গ্রামোন্নয়ন ও নারী কল্যাণে, সঙ্গে রয়েছে কৃষি, স্বাস্থ্য ও শিক্ষা। স্কুল শিক্ষায় আগামী অর্থবর্ষের জন্য বরাদ্দ করা হয়েছে 41,153 কোটি টাকা। গতবার তা ছিল 38,241 কোটি। স্বাস্থ্য খাতে এবার বরাদ্দ 21,355 কোটি টাকা। বিপুল বরাদ্দ করা হয়েছে পরিকাঠামো খাতে, জনস্বাস্থ্য কারিগরিতে 11,637 কোটি, বিদ্যুতে 4,142 কোটি, পূর্ত বিভাগে 6,797 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যা গতবারের তুলনায় অনেক বেশি। আনা হয়েছে একাধিক প্রকল্প, যার মধ্যে অন্যতম নদী বন্ধন, নদী ভাঙন রোধে সামগ্রিক মাস্টার প্ল্যান। মোদী সরকারের বাজেট পেশের পর লোকসভায় আক্রমণ শানিয়েছিল তৃণমূল। রাজ্য বিধানসভায় বাজেটের আগের দিন তার জবাব দিতে গিয়ে তৃণমূলকে নিশানা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি বলেন, গরিবের জন্য বরাদ্দ অর্থ তৃণমূলের ক্যাডাররা লুট করেছে। মিড ডে মিলের 100 কোটি টাকা প্রতারণা হয়েছে। রেশন মাফিয়ারা দাপিয়ে বেড়াচ্ছে, ফলে আম জনতা সরকারি সুবিধে পাচ্ছে না। পশ্চিমবঙ্গে চাকরি নেই, কারখানা নেই। বাংলার মাথাপিছু আয়ে বৃদ্ধি গত 20 বছর ধরে জাতীয় গড়ের থেকে কম। अरे पैसा आपके अकाउंट में है भाई, यूटिलाइज करो। हमने तो दे दिया पैसा, आप क्यों नहीं यूटिलाइज कर रहे हो? मुझसे पहले हमें क्यों पूछ रहे हैं? So go use it. This document is available. Have a look at it if I'm saying anything abrupt. বুধবার রাজ্য বাজেট পেশের পর কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে পাল্টা আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। জিএসটি ট্যাক্স সবটাই তুলে নিয়ে যায় কেন্দ্র, কিন্তু আমাদের ভাগ্যে যেটা পাওয়া উচিত সেটা কিন্তু আমাদের দেওয়া হয় না। 100 দিনের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে, গ্রামীণ রাস্তার কাজ বন্ধ করে দেওয়া হয়েছে, আবাসনের কাজ, যে গ্রামীণ বাড়ি বন্ধ করে দেওয়া হয়েছে। গ্রামীণ সাধারণ মানুষের স্বার্থে গড়া তৃতীয় মমতা সরকারের বাজেটে বাংলার প্রান্তিক মানুষের অগ্রাধিকার, যদিও তা রাজনীতির ময়দানে বিরোধী আক্রমণের মুখে। কেন্দ্র রাজ্য কোনো বাজেটেরই গ্রহণযোগ্যতা নেই বিরোধীদের দরবারে। কলকাতা টিভি। আমি একটু শুভাশিসদার কাছে যাব। শুভাশিসদা, এই যে আমরা বসে অর্থনৈতিক কচকচানি করছি, এতে কিন্তু বাংলার মানুষ বুঝতে পারে না। বাংলার মানুষ দুটো জিনিস বোঝে, তার বেকার ছেলেটা বাড়িতে আছে, শিক্ষিত বেকার ছেলেটা, তার চাকরির জন্য কি ব্যবস্থা করলো দুই সরকার, কেন্দ্রীয় সরকারের বাজেটে কি প্রকল্প রাখলো বা রাজ্য সরকার কি করলো, এটা দেখতে চাই হলো আমি জিনিস কিনতে যাচ্ছি তার দাম কমলো কিনা। এখানে দুটো সরকারের মধ্যে, কেন্দ্রীয় সরকারের মধ্যে এবং রাজ্য সরকারের মধ্যে একটা ব্লেম গেম চলছে। আমার কিছু মৌলিক প্রশ্ন হলো যে একটা 205 লক্ষ কোটি টাকা ধার হলো কেন্দ্রীয় সরকার, আর বা পশ্চিমবাংলায় প্রায় 7 লক্ষ কোটি টাকার মতন ধার। এই ধার শোধ করে একটা বিপুল অঙ্ক চলে যায় ধার শোধ করতে। তারপরে রাজ্যের আয় কোথা থেকে আসবে এবং কেন্দ্র কোথা থেকে পাবে। এখানে সজল বলছিল যে রাজ্যের আয় কোথা থেকে আসবে সেটা দেখানো হয়নি। সজলকে যদি উল্টে আমরা প্রশ্ন করি স্টুডিওতে বসে যে কেন্দ্রীয় সরকারের আয় কোথা থেকে আসবে সেটা যদি একটু সজল বলে, কারণ আমরা দেখতে পাচ্ছি দুটো বাজেটের মধ্যেই সাধারণ জনগণের জন্য যতটা ভাবনা আছে তার থেকে বেকার ছেলেদের জন্য ভাবনাটা অত্যন্ত কম। বা সাধারণ জনগণের জন্য ডোল পলিটিক্স হচ্ছে সব জায়গায়, এটা হচ্ছে চাকরি নেই বলে। ভারতবর্ষে কেন্দ্রীয় সরকার 10 বছর 11 বছর ধরে চালাচ্ছে এবং সেই বেকারের সংখ্যা দীর্ঘতর হচ্ছে, সেই লিস্ট তালিকা। তাদের জন্য কি ভাবলো সরকার? পশ্চিমবঙ্গ। আমি এখানে একটু আলবার্টের কাছে আসবো, মোহাম্মদ শফিউল্লাহর কাছে। আলবার্ট, আমরা তো দেখেছি যে বাম সরকারের আমলে এই যে গ্রামের ওপর যে ফোকাস,
সেইটা ভীষণ রকমভাবে চর্চিত হয়েছে এবং গ্রাম দিয়ে শহর ঘেরার ডাক, এগুলো সমস্তই আমাদের যে সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে চর্চিত বিষয়। এক্ষেত্রে আমরা যখন দেখতে পাচ্ছি যে বিধানসভা নির্বাচনের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেটে সবথেকে বেশি বরাদ্দ গ্রামোন্নয়নে, অর্থাৎ গ্রামের মানুষের মন পাওয়ার জন্যই যথাসাধ্য চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার। যে গ্রাম এই একদম সাম্প্রতিক অতীতের যে নির্বাচনগুলো, সেই নির্বাচনে দুহাত ভরে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন জানিয়েছেন। দেখো মুপিয়াদি, এখানে গ্রাম উন্নয়ন দপ্তর বা জনস্বাস্থ্য দপ্তরের ক্ষেত্রে যে সমস্ত বাজেটগুলো বেড়েছে সেই বিষয়গুলো প্রশ্ন আছে। অর্থনীতির বিষয়গুলো সুপর্ণবাবু বলছিলেন। আমরা রাজনীতির ছাত্র হিসাবে যদি আমার বেসিক কতগুলো বিষয় মনে হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক তুমি যখন তোমার প্রতিবেদন পেশ করছিলে বলছিলে যে মমতা বন্দ্যোপাধ্যায় 26-এর নির্বাচনকে সামনে রেখেই এই বাজেট পেশ করবে এবং রাজনীতিবিদ হিসাবে তার এটা পূর্ণ অধিকার আছে এবং মানুষ কিভাবে গ্রহণ করবে সেটা বড় প্রশ্ন। এখন যেটা বিষয় যে আমার যেটা মনে হয়েছে বেসিক যে জায়গাগুলোর মধ্যে 1 নম্বর হচ্ছে শিক্ষা। এই শিক্ষা দপ্তরে খুব সামান্য বাজেটটা বেড়েছে, কিন্তু গত 13-14 বছরে জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গেই প্রচুর শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে এবং রাজ্যের একটা বড় অংশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরিকাঠামোহীনতায় ভুগছে এবং একাধিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে। এই বিষয়টার কোনো কনসার্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাজেটে ছিল না। পয়েন্ট নাম্বার 2 নম্বর উনি অনেক বড় হয়ে বলছেন যে প্রায় 200 কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে কি ICDS এবং আশা প্রকল্পে যারা আছে তাদের স্মার্টফোন দেওয়ার জন্য। আমরা যদি দেখি প্রায় 2.5 লক্ষ পরিবার আছে, প্রায় 2.5 লক্ষ পরিবার পশ্চিমবঙ্গে যারা গ্রামীণ স্বাস্থ্য এবং গ্রামের মা শিশুদের সঙ্গে সরাসরি কানেক্ট। এবং এক ধাপ এগিয়ে যদি বলা যায়, মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস যখন গ্রামীণ জনরসে পড়ে তখন সমীক্ষার কাজগুলো এই ধরনের মহিলাদেরকে দিয়ে করানো হয়। সেই তাদেরকে গত কয়েক বছর ধরে ভাতা বাড়ানোর ক্ষেত্রে, সাম্মানিক বাড়ানোর ক্ষেত্রে কোনো রকম ভাবনা চিন্তা নেই, এই বাজেটেও নেই। অথচ উল্টো দিকে যে প্রকল্প ক্ষেত্রে যাদের যে ডিজিটাল আপডেট হয়েছে তার জন্য এমনি তারা বিভিন্ন কষ্ট করে অলরেডি স্মার্টফোন তারা কিনে ফেলেছে। আর যে জায়গাটা আমি শেষ করতে চাই, যে কথাটা তুমি গ্রাম উন্নয়ন দপ্তরের কথা বলি, কারণ ঠিক যে গ্রাম উন্নয়ন দপ্তরের বাজেট সব থেকে বেশি বেড়েছে, নারী শিশু কল্যাণের ক্ষেত্রে বাজেটটা বেড়েছে এবং পরিকাঠামো খাতে বাজেটটা বেড়েছে, কিন্তু এই বাজেটে যে টাকা বরাদ্দ হয়েছে সেই বরাদ্দ টাকা একদম সাধারণ মানুষের ক্ষেত্রে বাংলার কাছে পৌঁছাতে গেলে যে জনমুখী প্রশাসন হওয়া দরকার, মমতা বন্দ্যোপাধ্যায় তার শাসনকালে জনমুখী প্রশাসন তৈরি করতে পারেনি। এই জনমুখী প্রশাসন না থাকার কারণে যে ঋণের বোঝা 2 লক্ষ কোটি টাকা থেকে আজকে 8 লক্ষ কোটি টাকায় পৌঁছে গেছে, সাধারণ মানুষ তার বেনিফিশিয়ারি হয়নি। তৃণমূল কংগ্রেসের একটা পাহাড় প্রমাণ দুর্নীতির আবার সম্পদ বাড়ারই সম্ভাবনা তৈরি হবে। সুপর্ণদা, আমার মনে হয় যে আগে সেগমেন্টে যেটা সজল বোধহয় প্রশ্ন করেছিলেন অনির্বাণকে, যে রোজগারটা কোথা থেকে হবে, তার কারণ টাকা দিতে গেলে বা খরচা করতে গেলে তো হয় আমার রোজগার থেকে আমি খরচা করব বা ধার নিয়ে করব, এর বাইরে তো কিছু নেই। তাহলে স্বাভাবিকভাবেই যে যেটা রোজগারের যদি আমি সংখ্যাগুলো দেখতে পাই, তাহলে আমার সেন্ট্রাল ট্যাক্স অ্যান্ড গ্রান্টের ওপরে আমি 53.3% সেন্ট্রাল ট্যাক্স অ্যান্ড গ্রান্ট, ওন ট্যাক্স রেভিনিউ, এবং ওন ট্যাক্স রেভিনিউটা এক্ষুনি আসছি যেটা আলোচিত হয়েছে, সেটা 42.3, এবং নন ট্যাক্স রেভিনিউ সেটা খুবই কম 2.5%। এবার আমি ওন ট্যাক্স রেভিনিউ বা যেটা খুব ইম্পর্টেন্ট, সেটাতে আমি কি কি আইটেমগুলো আছে, প্রথমেই হচ্ছে স্টেট জিএসটি। এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় এবং নির্মলা সীতারামন দুজনেই খুব কপাল করে জন্মেছেন, তার কারণ তারা পায়ের ওপরে পা তুলে দিয়ে রোজগার করতে পারেন, দুজনেরই খুব ভালো অবস্থা, মানে হোক না হোক কনজামশন বেড়েছে, রোজগার করেছেন। স্টেট জিএসটি 46% তার উপর নির্ভরশীল। আমরা আগে সুরার উপরে রাগ করতাম, এখন আর সুরার উপরে রাগ করি না, কেন সুরাই যদি আলো জ্বালায়, সুরাই যদি মাইনে দিলে সুরার উপর রাগ করবো কেন? তাহলে আমার মনে হয় সুরা সেলিব্রেশন একটা দিবস হওয়া উচিত। এবং প্রায় যদি 15-16 হাজার কোটি টাকা ওয়েস্ট বেঙ্গল বেভারেজ হোল্ডিং কর্পোরেশন তৈরি করেছি, সেখান থেকে আমার 21 টাকা, 100 টাকা 21 টাকা, সেলস ট্যাক্সে 8 টাকা, স্ট্যাম্প অ্যান্ড রেজিস্ট্রেশন ফি 10 টাকা, আর বাকিটা ট্যাক্স অ্যান্ড ডিউটিজ অন ইলেকট্রিক অ্যান্ড ট্যাক্স অন ভেহিকল। এবার যেটা সমস্যার জায়গাটা হচ্ছে, সেটা হচ্ছে আমার মানে আইনজ্ঞ অনির্বাণ যখন বলছিলেন যে আমাদের টাকা আমরা পাই, প্রথম কথা হচ্ছে জিএসটি থেকে প্রত্যেকটা রাজ্য এবং কেন্দ্রের রোজগার বেড়েছে, এই নিয়ে কোনো ব্যাপার না। আমি কোথায় কি টাকাটা আটকে গেছে আমি ওই আলোচনা করছি না। রোজগারটা জিএসটিতে যখন মাইগ্রেট করেছে বেড়েছে, এবং 15 ফাইন্যান্স কমিশন তারা ঠিক করেছিলেন যে কিছু কিছু রাজ্য যখন তারা মাইগ্রেট করেছিল টু জিএসটি ফ্রম ভিএটি, সেটা অনির্বাণ এন্ডোর্স করবে,
তখন তারা বলেছিলেন যে আমাদের লোকসান হচ্ছে ওটা মাইগ্রেট করার জন্য, সুতরাং সেই রাজ্যগুলোকে বলা হয়েছিল যে আপনারা তো কর বাবদটা পাবেন, তার ওপরেও আপনাদেরকে একটা কম্পেনসেশন দেওয়া হবে এবং সেটা চলবে 22 অবধি, সেটা বেড়ে 26 হচ্ছে কেন কোভিডের জন্য। এবং সেটাতে কিন্তু এই বছরই লাস্ট মার্চের মধ্যে বাকি যে 590 কোটি টাকার পাওয়ার সেটা কিন্তু হয়ে যাবে। বুদ্ধদেব বাবু সরকারের সময় দেখা যাচ্ছে তখন তো সেই জিএসটি ছিল না, এত নির্ভরতাও সেই সময় ওই জিনিসগুলোর সম্বন্ধে ছিল না কিন্তু। এবং সুতরাং আজকে এই সরকারের যেটা সমস্যা হবে, এই সরকারের কিছু নীতিগত অবস্থান আছে যে তারা জলকে ট্যাক্স করবেন না, তারা হায়ার এডুকেশনকে ওই রকমভাবে টাকা কমিয়ে করবেন। সুতরাং নন ট্যাক্স রেভিনিউর জায়গাটায় পশ্চিমবঙ্গ খুব খারাপ অবস্থান। 3, ফিসক্যাল হেলথ ইন্ডেক্স বলে নীতি আয়োগ একটা রিপোর্ট যেটা বার করেছে, যেটা জেনারেল ক্যাটেগরি স্টেট 18টা আছে, কারণ রিঅর্গানাইজেশন অফ স্টেটস যখন হয় তখন সেখানে 11টা স্টেট স্পেশাল ক্যাটেগরি স্টেট আর জেনারেল ক্যাটেগরি স্টেট হচ্ছে, তাদের মধ্যে পশ্চিমবঙ্গ বা 18 জন পড়ে। তার মধ্যে পশ্চিমবঙ্গের স্থানটা কিন্তু 16, এবং বিশেষ করে এই যে তাদের নিজস্ব রোজগার বাড়ানোর ক্ষমতায় যারা ফেল করছেন, তার কারণ যখন শিল্পায়ন বা উড়িষ্যা যেরকম মাইনিং রয়্যালটি থেকে টাকা পেতে পারে, ঝাড়খণ্ড পেতে পারে, সেই সুবিধাগুলো কিন্তু আমাদের নেই। সুতরাং কী হচ্ছে মৌপিয়া, আমি কিন্তু প্রমিস করছি যে আমি এই টাকাগুলো দেব, নিশ্চয়ই আপনি দিন, কিন্তু আপনি রোজগারটা করবেন কোথা থেকে? আপনার তো রোজগারের কোনো ব্যবস্থা নেই। সুতরাং এটা আমরা অর্থনৈতিক প্রশ্ন করছি। এবং সজলবাবুরাও আজকে যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্রিটিসাইজ করে কালকে যদি নিজেরাও তারা এসে ওই কাজটা করেন, সেটাকেও একইভাবে ক্রিটিসাইজ করব, তার কারণ পুরোটা পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে না, ফিনান্সিয়াল স্ট্যান্ড পয়েন্ট থেকে দেখার চেষ্টা করছি। ধন্যবাদ। আমার একটাই কথা বলা, সেটা হচ্ছে আর্থিক স্বাস্থ্যের প্রশ্নে সুপর্ণদা যে কনসার্ন রেজ করছেন সেটা তাকে আমি সম্মান জানিয়ে বলছি। এনআইটিআই আয়োগ, যেটাকে নীতি আয়োগ বলে অনেকে, আমি একটু বিরত করছি। এই মুহূর্তে একটা খুব গুরুত্বপূর্ণ খবর আমরা পাচ্ছি, মণিপুরে অবশেষে রাষ্ট্রপতি শাসনই জারি হলো। এই মুহূর্তে আমরা যে খবর পাচ্ছি, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে 13ই ফেব্রুয়ারি 2025, অর্থাৎ আজকে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে এই বিজ্ঞপ্তিতে প্রেসিডেন্টস রুল জারির কথা ঘোষণা করা হয়েছে। অর্থাৎ যে আলোচনা গত কয়েকদিন ধরেই চলছিল গোটা দেশ জুড়ে যে কি হতে চলেছে মণিপুরের ভবিতব্য, যেভাবে আমরা দেখেছি, এক সেকেন্ড প্লিজ, যেভাবে আমরা দেখেছি যে 2 বিধানসভার অধিবেশনের মধ্যে যে ম্যাক্সিমাম ব্যবধান থাকতে পারে, সেই ব্যবধানের সময়সীমা, সেই ব্যবধানের ডেডলাইন গতকালই শেষ হয়েছিল। এবং গতকাল বাংলা বলছেতে আমরা এটা নিয়েই আলোচনা করেছিলাম যে মণিপুরের ভবিতব্য কি হতে চলেছে, তাহলে কি রাষ্ট্রপতি শাসনই ভবিতব্য। আমি দেখানোর চেষ্টা করব কিছুক্ষণের মধ্যেই সেই নোটিফিকেশন। ইতিমধ্যে আরও একবার আপনাদের জানিয়ে রাখি যে মণিপুরে প্রেসিডেন্টস রুলের বিজ্ঞপ্তি জারি হলো। আমি খুব সংক্ষেপে একটু রিয়াকশন নিয়ে নেব। সুভাষিস দার কাছে প্রথমে যাব। সুভাষিস দা, মণিপুর নিয়ে? হ্যাঁ, মণিপুরে এটা হওয়ার ছিল। হাজার হাজার মানুষ মারা গিয়েছে, রক্তাক্ত হয়েছে মণিপুর। কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী চুপ করেছিলেন, নরেন্দ্র মোদী এটা নিয়ে একটাও কথা বলেননি। আজকে প্রমাণ হয়েছে যে ওখানকার মুখ্যমন্ত্রী ইনসাইট করেছে ভায়োলেন্সকে, এবং জানেন যে নো কনফিডেন্স মোশনে পড়তে হবে। এই অসভ্যতা এবং বর্বরচিত আচরণের জন্য বিজেপি দায়ী, এবং মণিপুরকে অশান্ত করার জন্য বিজেপির রাজনৈতিক সংকীর্ণতা ছিল। তাই আজকে এই পরিণতি হয়েছে। আমরা ধিক্কার জানাই বিজেপির রাজ্যকে, রাজ্যের শাসককে এবং কেন্দ্রীয় শাসককে। আমি ধন্যবাদ জানাই। সজলদা, এমন একটা রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করতে হচ্ছে যে রাজ্যে আপনাদের ডাবল ইঞ্জিন সরকার, এবং এমন পরিস্থিতি যে সেখানে বীরেন সিং তাকে পদত্যাগ করানো হলেও আপনাদের হাতে নাম্বার থাকা সত্ত্বেও আপনারা সেখানে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে কাউকে স্থির করতে পারলেন না। আমি প্রথমে ধন্যবাদ জানাই সুভাষিস দাকে যে উনি এতবার শূন্য পাওয়ার পরেও গলার জোর কিন্তু কমাননি। সব রাজ্যে শূন্য। আমি একটা কথা বলছি, রাজীব কুমার যদি সাথে থাকে তাহলে শূন্য হতে পারে। আমরা সেই ছবি দেখাচ্ছি এই মুহূর্তে। রাজীব কুমার সাথে আছে তো, এখন তো বের হচ্ছে। বিজ্ঞপ্তি জারি হয়েছে সেই ছবি আমরা দেখাচ্ছি এই মুহূর্তে। মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর যে বিজ্ঞপ্তি জারি হয়েছে, যার মাধ্যমে রাষ্ট্রপতি শাসন জারি হয়ে গেল মণিপুরে। আপনারা দেখতে পাচ্ছেন সেই বিজ্ঞপ্তি। কলকাতা টিভির ব্রেক। মণিপুরে জারি হলো রাষ্ট্রপতি শাসন।
সজল দা, প্রশ্ন তো এখানে যে রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার, মানে এখনো আপনাদের নাম্বার রয়েছে। না, আমি একটা কথা বলছি, ডাবল ইঞ্জিন সরকার বলে লাভ হবে না। তখনও ডাবল ইঞ্জিন সরকার ছিল যখন মণিপুরে এয়ারফোর্স পাঠাতে হয়েছিল। মণিপুরে আমার দেশের ভেতরে এয়ারফোর্সকে ব্যবহার করেছিল কোন সরকার? ভুলে গেলে চলবে? মণিপুর এই ব্যথাটা নিশ্চয়ই আজকে যেটা ঘটছে সেটাকে আমি সমর্থন করছি না, সরকারের ব্যর্থতাকেও আমি সমর্থন করছি না, কিন্তু এটা মানতে হবে এই বিস্ফোরণটা আজকের নয়। যারা সরকারে নেই তৃণমূল যা খুশি তাই বলতে পারে, আসবেও না যাবেও না, কিন্তু যারা সরকারে ছিল তারা যখন সরকারে ছিল মণিপুর একমাত্র রাজ্য যেখানে রাষ্ট্রের তার সৈন্যবাহিনীকে নয় তার এয়ারফোর্সকে পাঠাতে হয়েছিল। ভুলে গেলে চলবে? হাজার হাজার মানুষ কি আজকে থেকে মরছে? আপনারা, আমি আপনাকে একটা কথা বলি, মণিপুর সমস্তটাই প্ল্যান্টেড বাই আদার, মানে এটা বিদেশি শক্তির অনুপ্রেরণায় চলছে, বিদেশি শক্তির মদতে এই জিনিসটা ওখানে বারবার ঘটছে। যেটা ঘটছে সেখানে আমাদের ব্যর্থতাকেও অস্বীকার করার কোনো জায়গা নেই, কিন্তু দাঁড়িয়ে চিৎকার করো না। আচ্ছা বলো, এয়ারফোর্স কারা পাঠিয়েছিল? এয়ার স্ট্রাইক কারা করেছিল? দেশের ভেতরে এয়ার স্ট্রাইক কারা করেছিলেন? নিজের দেশের লোককে মারতে কারা করেছিলেন? আপনি বলুন কারা করেছিলেন। আমি আমার একটা সহজ, আমার একটা নিরামিষ আমি প্রশ্ন করছি, তখন কাদের সরকার ছিল? তখন প্রধানমন্ত্রীর নাম কি ছিল? যখন মণিপুরে এয়ার স্ট্রাইক হয় তখন সেখানকার প্রধানমন্ত্রীর নাম কি ছিল? ব্যাস, আমার দেশে আমি আসবো অনির্বাণ। শেষ পর্যন্ত মণিপুরে রাষ্ট্রপতি শাসনে জারি হলো এবং এই মুহূর্তে আমরা যে বিজ্ঞপ্তির ছবি দেখাচ্ছি কলকাতা টিভির পর্দায়, সেই এই বিজ্ঞপ্তির মাধ্যমে প্রেসিডেন্টস রুল জারি হলো মণিপুরে। দেখুন, শয়ে শয়ে মানুষ সেখানে শুধু মারা গেছেন, ঘরছাড়া হয়েছেন, নির্যাতিত হয়েছেন তাই নয়, সেখানে দুটো জনগোষ্ঠীর মধ্যে যে পরিমাণ বৈরিতা তৈরি হয়ে গেছে, এই রাষ্ট্রপতি শাসন হোক, এর পরবর্তীতে অন্য কোনো সরকার যে দলের যা খুশি হোক, এই দুই জনগোষ্ঠীর মধ্যেকার যে বিদ্বেষ, এইটা তো এখন কত বছর যে চলবে এটা কেউ জানেন না। ঠিক পশ্চিমবঙ্গের মতো ভাবে আজকে জনগোষ্ঠীর মধ্যে যে বিদ্বেষ তৈরি করে দিয়েছে, না না যখন আমরা সময় বলছি তখন আপনি বলেন সজলদা এখানে এক সেকেন্ড, সুভাষিস দা, সজলদা এখানে মনে রাখতে হবে, আপনাকে মনে রাখতে হবে, যখন আমি বলছিলাম তখন সুভাষিস দা আমাকে বলছিল এক সেকেন্ড, 23 মাস ধরে যখন মণিপুরে এরকম ভয়ঙ্কর একটা, এটা 78 বছরের সমস্যা, 23 মাসের নয়, এটা 78 বছর। ভুল করছেন, না না না, এটা 78 বছরের সমস্যা, এটা 78 বছরের সমস্যা। যারা সারা দেশে, আমি বলছি আপনি বলুন, যারা ইমার্জেন্সি করে, যারা জরুরি অবস্থা জারি করে, তারা এখানে দাঁড়িয়ে রাষ্ট্রপতি শাসন নিয়ে ব্যঙ্গাত্মক কথাবার্তা বলে। ডোন্ট টেল মি সজলদা যে আজকে মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি হচ্ছে নেহেরুর দোষে। প্লিজ ডোন্ট টেল। কেন বলবো না? আমি আজকে মণিপুরে রাষ্ট্রপতির জন্য নেহেরুকে দায়ী করবো না, যেটা বলার ছিল সেটা আপনার মুখ দিয়ে বেরোলো, যেটা সুভাষিস দার এই সমস্যা, আমি আমার দায়িত্ব, আমার সরকারের দায়িত্ব এড়াইনি, আমি ব্যর্থতার কথা বলেছি, কিন্তু বলে তখনও ডবল ইঞ্জিনই ছিল, তখনও ডবল ইঞ্জিনই ছিল। ভুলে গেছেন আপনি, মনে করুন আপনি থেকে বেশি কখনো ছিল বলেইছি তো, আপনি নতুন কি বলছেন? লজ্জা থাকা উচিত সজল, লজ্জা থাকা বীরেন সিং পদত্যাগ করার পর প্রায় 96 ঘন্টা অতিক্রান্ত, দফায় দফায় সম্বিত পাত্রা সেখানে গিয়ে মিটিং করেছেন, কিন্তু শেষ পর্যন্ত রাষ্ট্রপতি শাসন জারির পথেই হাঁটতে হলো। দেখো মপিয়াদি, ডবল ইঞ্জিন সরকারের যে কাজ হচ্ছে না, দিল্লি নির্বাচনের পরে তাই ট্রিপল ইঞ্জিনের স্লোগান শুরু করেছে। গত 23 মাস ধরে নরেন্দ্র মোদী এবং অমিত শাহর নেতৃত্বের রাষ্ট্র একটা এথনিক ক্লিন চালিয়েছে এই মণিপুরের মাটিতে, এবং নরেন্দ্র মোদী এতটাই নির্লজ্জ যে একবারের জন্য সেখানকার মানুষের পাশে দাঁড়ানোর জন্য খোঁজ নিতে যায়নি। এরকম একটা প্রধানমন্ত্রী, তার যার কোনো উপায় ছিল না আজকে রাষ্ট্রপতি শাসন, এটা ছাড়া অন্য কোনো কথা নেই। সজল দাদের কাজটা হচ্ছে এটাই যে
যা কিছু ঘটেছে ভারতের নেহেরুর জন্য ঘটেছে, এটা ঠিক। ভারতের যা কিছু আজ অব্দি ভালো কিছু ঘটেছে নেহেরুর জন্য ঘটেছে। আর ভারত যদি বিপদে প্রতিদিন চলছে অমিত শাহ নরেন্দ্র মোদীদের জন্য, সজল দাদের এটা স্বীকার করার সময় এসেছে। আমি একটু যে দুজন রয়েছেন তারা অর্থনীতি বিশ্লেষক রয়েছেন দুজন, কিন্তু ডেফিনেটলি মণিপুর এই মুহূর্তে গোটা দেশের কনসার্ন। আমি খুব সংক্ষেপে তাদের রিঅ্যাকশন চেষ্টা করব। পশ্চিমবঙ্গ রাষ্ট্রপতি আরে পশ্চিমবঙ্গ রাষ্ট্রপতি শাসন করতে করতে ডবল ইঞ্জিন উঠে গেল। অনির্বাণ এক সেকেন্ড। আমার মনে হয় যে প্রধানমন্ত্রী একবার গেলে পারতেন, এটুকুই বলবো। আপনাকেও গালি দেব। অনির্বাণ দত্ত। আমি দেখুন খুব একদম প্র্যাকটিক্যাল কথা বলছি, আমরা আলোচনা করছিলাম বাজেট, রাজ্য বাজেট, সেখান থেকে কিন্তু তুমি সুইচ ওভার করে গেলে একটা অন্য ইস্যুতে, মানে আইন শৃঙ্খলার উপরে কিছু হতে পারে না একটা। এবং মণিপুর রাজ্যটা অত্যন্ত ক্রুশিয়াল, বিশেষ করে গত কয়েক মাসে যা যা হয়েছে বাংলাদেশ, মায়ানমার থেকে শুরু করে বাংলাদেশ, সেখানে যে পরিস্থিতি, সেখানে দাঁড়িয়ে মণিপুরের পরিস্থিতি এই মুহূর্তে গোটা দেশের জন্য কনসার্ন। এবং ওখানকার যারা জনগণ আছেন তাদের কাছে কিন্তু এই আপনি প্রকল্প, সামাজিক প্রকল্প, ট্যাক্সের ছাড় এইসবগুলো সেই কিন্তু রাত্রেবেলা আজকে ঘুমোতে পারবেন একটা আশঙ্কা নিয়ে যে তার আগামী দিনে কী হবে, ওখানে রাষ্ট্রপতি শাসন কীভাবে হবে বা আইন শৃঙ্খলাটা কতটা নিয়ন্ত্রিত হবে। আমি বলবো এটা রাজ্যে, কেন্দ্র, এটা রাজনৈতিক সমীকরণ যাই থাকুক, আমি ইতিহাসে যাব না, কিন্তু এখন ইমিডিয়েট যেটা কাজ সেটা হচ্ছে ওখানে শান্তি শৃঙ্খলার মানে যত তাড়াতাড়ি রেস্টোর করা যায় এবং একটা সুস্থ সরকার সেখানকার জনগণের দায়িত্ব নিক। আমার এখানেই সজলদার কাছে প্রশ্ন, যেটা সুপর্ণদা বলছিলেন যে গত 2023-এর মে মাস থেকে যে মণিপুর দফায় দফায় অশান্ত হয়ে উঠেছে, সেই মণিপুর নিয়ে প্রাথমিকভাবে যে উদাসীনতা, প্রধানমন্ত্রী তিনি গেলেনই না মণিপুরে। প্রধানমন্ত্রী গেলেই কি অবস্থা পাল্টে যেত? ঠিকই বলেছে সজলদা, একদম ঠিক বলেছে। এরকম অবদান প্রধানমন্ত্রী গেলেই বা কি না গেলেই বা, একদম ঠিক বলেছে, কোনো ভুল বলেন না, কেন বলবো না, কেন বলবো না। ওই ভয়ঙ্কর ভিডিও যতদিন না ভাইরাল হয়েছে, ওরা আগে মুখ ফুটে বলতে পারেনি, এখানে দাঁড়িয়ে নেহরু দেখাচ্ছে, এখানে বসে নেহরু দেখাচ্ছে, নিজেদের ডবল ইঞ্জিন সরকার, মানুষ বলেছে কার লজ্জা, কিসের লজ্জা দেখতে চাইছেন আপনারা? অবস্থা করে মণিপুরের এই অবস্থা করে মানুষের পর্যায়ে পড়েন না আপনারা, মানুষের পর্যায়ে পড়েন না আপনারা, মানুষের পর্যায়ে পড়েন না। ওখানে জনগোষ্ঠীর ব্যবহার করা যাবে না। প্রধানমন্ত্রী সহ যে কোনো ব্যক্তিত্ব সম্পর্কে ক্রিটিসিজম থাকতে পারে, কিন্তু কোনো আনপার্লামেন্টারি শব্দ ব্যবহার করা যাবে না। কিন্তু প্রধানমন্ত্রী তো আনপার্লামেন্টারি ওয়ার্ড ইউজ করেন সংসদে দাঁড়িয়ে 50 কোটি গার্লফ্রেন্ডকে বসে বলবেন বিধবা জার্সি গরু সংসদে গিয়ে বলবে, সেটা সংসদে চুপ করে থাকে না। মনুষ্যত্ব চলে গেছে বিজেপি করার পর থেকে। সজলের বলছি না, সজল বাংলা বলছে এখানেই শেষ করব। আমরা গতকাল ঠিক এই মণিপুর নিয়ে আলোচনা করেছিলাম বাংলা বলছেতে, এবং সেখানেই বারবার যে আলোচনাটা হচ্ছিল যে কি হতে চলেছে মণিপুরের ভবিতব্য, রাষ্ট্রপতি শাসনে কি অবশ্যম্ভাবী হয়ে উঠছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যেটা আপনাদের জানালাম, কলকাতা টিভি যে খবর ব্রেক করলো যে রাষ্ট্রপতি শাসন জারির বিজ্ঞপ্তি জারি হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। আমাদের নজর থাকবে সেদিকে, সেই সংক্রান্ত আপডেট, এবং কিছুক্ষণের মধ্যেই জাতীয় স্তরে বিভিন্ন রাজনৈতিক স্টেক হোল্ডার যারা, তাদের রিয়াকশনসও আসতে শুরু করবে, আমরা সেটাও আপনাদের কাছে পৌঁছে দেবো। আপাতত বাংলা বলছে এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি।